সেমিনার হয় বা লেখালেখি হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্তবে চিত্রপট এরকম ছিল না। কি ভয়াবহ চিত্র ছিল এটা হয়তো বর্তমানে যেসব শিক্ষার্থীরা আছেন তারা কল্পনা করতে পারবেন না। তারা কল্পনা করতে পারবেন এটা সত্য, কারণ তারা এটা দেখেন না। এবং এটা ফিরানোর জন্য কি ষড়যন্ত্র হয়েছে সেটাও শিক্ষার্থীরা জানে নাই। তারা মনে করছে সবকিছু স্বাভাবিক চলছে। 5ই আগস্ট রাত, আমি 5ই আগস্টে যখন গণভবনে যাই দিনের বেলা, গণভবন থেকে এসে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে আমি ক্যাম্পাস নিয়ে একটু কিউরিয়াসিটি জাগে, ক্যাম্পাসে কি চলে একটু দেখতে হবে, আগে ক্যাম্পাসে যাই। তো তখন ক্যাম্পাসে এসে দেখি অলরেডি সেদিন রাত 9টার মধ্যে নির্দিষ্ট একটা দলে পলিটিক্যাল লিডাররা বিভিন্ন রুমে গিয়ে ভাগ বন্টন শুরু করে দিয়েছে। 5ই আগস্ট 2024 রাতের বেলা কথা বলছি। গণরুম গ্যাসরুমের কালচার একটা মাত্র কবর দিয়েছি আমরা, সবেমাত্র কবর দিলাম। একটা গ্রুপ মাত্র দেশ ছেড়ে পালালো, হল ছেড়ে পালালো, একদিন লাগে নাই। ওই দিন রাতেই আরেকটা গ্রুপ এসে, আমি প্রথম জসীমউদ্দিন হলে যাই, আমার হল সবার আগে, দেখি কি অবস্থা। উপরে উঠে দেখি নির্দিষ্ট গ্রুপের নির্দিষ্ট দল লিডাররা এসে রুম বন্টন শুরু করছে। বিভিন্ন সিনিয়ররা কে কোন রুমে উঠবেন ভাগ বন্টন শুরু করছে। তারপরে মুজিব হলে আসি, এই হলে আসি, দেখি সেম কেস। তারপরে জিয়া হলে যাই, সেম কেস। 71 হলে যাই, তারপরে সুরেনের হলে যাই, মহসিন হলে যাই। একটা চক্কর দিই মোটামুটি, আমি আর আরেকটা শিক্ষার্থী নিয়ে দুজন আমরা ঘুরতে থাকি, ঘুরে ঘুরে অবস্থা দেখি। পরে আমি শিবিরের, আমাদের তখন কেন্দ্রীয় সভাপতি ছিল মঞ্জু ভাই, ওনাকে ফোন দেই, যে বললাম বিদ্যালয়ের এই চিত্র, আমরা গণরুম গ্যাসরুম মাত্র একটা কবর দিলাম, আর একটা সূচনা হতে চলছে। তো তখন ভাইকে বললাম, ভাই যে কোনো মূল্যে একটা শপথ আমাদের নেওয়া লাগবে, কোনো ক্যাম্পাস শিবিরও দখল করবে না, অন্য কোনো দল দখল করবে না, ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষার্থীদের থাকবে। তখন ভাই বললেন কেমনে করা যায়। সাথে সাথে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির আহ্বানে সকল বিশ্ববিদ্যালয় সহ মহানগর শাখার একসাথে মিটিং হইল অনলাইনে, আমরা সবাই জয়েন করলাম। কেন্দ্রীয় সভাপতি যখন কড়া নির্দেশ দিলেন, কোনো পর্যায়ে কোনো জনশক্তি, কোনো ক্যাম্পাস, কোনো হল, কোনো রুম, কোনো প্রতিষ্ঠান দখল করবেও না, দখল করতে দিবেও না, গণরুম গেস্টরুম ফিরতে দিবেও না। এটা ফিরার কোনো উপকরণ হিসাবে শিবির গিয়েছে, এই ট্রাম্প কার্ড ইউজ করবে, এই সুযোগও যাতে না পায় আমরা দখল করবো না, কোনো সুযোগ যাতে দেওয়া না হয়। আমরা সিদ্ধান্ত নিলাম এবং আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন রাতে সামওয়ান যারা ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিরা এসে হল দখল করে ফেলেছিলেন, তারা বেশিক্ষণ টিকতে পারেন, তারা আস্তে আস্তে করে হল থেকে বের হয়ে গেছে। তবে এক সময় আমি শিক্ষার্থীদেরকে বলতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24-এর সেই ক্রিটিক্যাল টাইমে আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম, আমি ইউনিভার্সিটি সেক্রেটারি ছিলাম শিবিরে, আমাদের সারা দেশে যারা প্রতিনিধি ছিল, আমরা আমাদের সেই কষ্টে বলা অতীতকে শুধু ছুড়ে ফেলে দিই নাই, বরং সেই বাজে ইতিহাস যাতে আর না ফেরে সেটার জন্য ঐতিহাসিক মোমেন্টামে নিজেদের পলিটিক্যাল সকল ইন্টারেস্টকে ছুড়ে ফেলে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে করে ক্যাম্পাসগুলো সেফ থাকে। কারণ আমরা যখন দেখেছি যে পুরো সময় জুড়ে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একটা শিক্ষার্থীকে রাত 3টা বাজে দরজা টোকা দিয়ে খোলা হয়, এই সব ওর রুম থেকে বের করে বল বাইরে ঘুর, এখানে থাকা যাবে না, পরীক্ষার টাইম, পরীক্ষা আপনি পড়তে দেওয়া হবে না, আপনাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হবে পলিটিক্যাল লিডার, কোনো এক নেতা পল্টনে আসবেন, কোনো এক নেতা মতিঝিলে আসবেন, তাকে প্রটোকল দেওয়া লাগবে, অথবা এই প্রটোকল দিতে দিতেই আমাদের শিক্ষার্থীদেরকে সারা রাত পাহাড় দেওয়া, কোনো কারণে কোনো প্রোগ্রাম যদি মিস করে কেউ, তাকে আমার রাতব্যাপী টর্চার করা। অসংখ্য শিক্ষার্থীকে, আমি রাকিব ভাইয়ের গল্পটা বারবার বলি, মসিহনের রাকিব ভাইয়ের গল্প, তাকে সারা রাত মারতে মারতে তিনি রক্তবমি করেন, এক পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে যান। ওই মুহূর্তে তিনি সেন্সলেস হওয়ার আগে পানি খুঁজেন, যে আমার পানি দেন, তারে বলে যে তুই পেশরাব খা, পানি খাওয়ার উপযুক্ত না। এরকম একটা ভয়াবহ নির্যাতনের সর্বশেষ মাত্রায় বিশ্ববিদ্যালয়ের সে হলে প্রভুর সহ শিক্ষকরা মিলে শাহবাগ থানায় গিয়ে তাকে দিয়ে আসে এবং বলে সে হচ্ছে ক্রিমিনাল। যাকে সারা রাত ধরে টর্চার করা হইলো তাকে অর্ধমিত অবস্থায় প্রায় আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, আর তাকে উল্টা মামলা দেওয়া হবে ক্রিমিনাল হিসেবে। জিয়া হলের মারুফের সেম ঘটনা, তাকে থানায় দেওয়া হইলো, এখানকার টিচার গিয়ে তাকে মামলা করলো। তো এই ঘটনাগুলো ছিল, শিক্ষার্থীরা একদম কোনো ইয়ারের শিক্ষার্থীরা বাদ যায় না। আমার হলেও দেখেছিলাম যে 4th ইয়ারের মাস্টার্সের শিক্ষার্থীদেরকে ছোট ছোট কারণে টর্চার করা হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখে থাকবেন যেটা কমন নেচার, বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী চান্স পাওয়ার পরে তিনি একটা বড় স্বপ্ন নিয়ে এখানে আসেন, তিনি রংপুরে থাকেন, কক্সবাজারে থাকেন, রাজশাহীতে থাকেন, তার এখানে ঠিকানা নাই, তিনি স্বপ্ন দেখেন ভালো কিছু করবে। তার এই স্বপ্ন বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি দুইটা বিপরীত, ইউনিভার্সিটিতে সিট সংখ্যা খুবই লিমিটেড, বুড়ো বুড়ো সব হলে থেকে যায়, সিট থেকে বের হয় না। এই প্রেক্ষিতে এই কন্ডিশনে তারা শিশু যুগটা নেয়,
তারা লোভ দেখায় যে আমরা রাখবো, এক একটা রুমে 20 জনের রুমে হচ্ছে 100 জন রাখে, 5 জনের রুমে 30 জন রাখে, বা বিশাল সংখ্যক রেখে গণরুম তৈরি করে। এই প্রকল্প শুরু করা হয়েছিল 90 সালে ডাকসুতে একটা দল জয়ী হয়েছিল 90-এর হাওয়া বদলে দেওয়ার জন্য। সেই দলটা, যেটা এখন সরকারি দল, ছাত্র দল, তারা সেই ক্ষমতায় আসার পরে পরবর্তীতে গণরুম গেস্ট শুরু করছে। আপনারা আজকে এখানে লিখছেন যে গণরুম গেস্ট ফেসিবাদের নির্যাতন শীর্ষক, আমি এটা একমত না। গণরুম গেস্ট শুধুমাত্র আওয়ামী লীগের নির্যাতন না, এটা আরেকটা দল যেটা এখন ক্ষমতা আছে তাদের নির্যাতনের ঐতিহ্যের একটা প্রতীক। তারাও এটা করেছে, শুরু করছে তারা 90-এর পরে এই পথ দেখেছে তারা। এই লিগেসি ছাত্রলীগ বহন করছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীকে সারা দেশব্যাপী নির্যাতন করছে। 5 আগস্টের পরে রাতের বেলা এসে তারা আবার শুরু করতে চাইছে। আমি বিশ্বাস না করলে, আমার কথা বিশ্বাস না হলে, 5 আগস্টের পরে আমি যে কটা হলের নাম বলেছি, প্রত্যেকটা হলের 5 আগস্টের রাতের সিসিটিভি ফুটেজ চেক করবেন। প্রত্যেকটা হলে সেই দলের নেতারা হলে আসছে, রুম ভাগ করছে, বন্টন করছে, রুমে রুমে ঢুকছে, কদিন পরে বের হয়ে গেছে। শিক্ষার্থীরা আপনার চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকটা হলে চেক করবেন, প্রত্যেকটা হলের বিভিন্ন ফ্লোরে সিসিটিভি ফুটেজ চেক করবেন। সেই দলের লিডাররা যারা মিষ্টি মিষ্টি আলাপ করে, এখন আপনাদের সাথে নতুন বাংলাদেশের গল্প করে, সবার আগে বাংলাদেশের গল্প করে, তখন তাদের মুখে সবার আগে গণরুম ছিল, সবার আগে গেস্ট রুম ছিল। কিন্তু আমাদের প্রতিরোধের মুখে সেটা পারে নাই। আমরা ঐতিহাসিকভাবে সেই দায়িত্ব পালন করেছি। আরেকটা আমাদের কাছে সতর্ক মনে হয়েছে ডাকসুতে আসার পরে, যে আগামীতে শিক্ষার্থীরা এটা ভুলে যাবে। নতুন নবিশ যারা আসছে, যারা ভিকটিম, তারা চলে যাবে বিদায় নিয়ে, নবিশরা জানতে পারবে না, তাদেরকে আবারও সেই নতুন গল্প শুনিয়ে আবার গণরুম প্রকল্প শুরু করা হবে। সেজন্যই আজকের এই আয়োজন। আমরা প্রজন্মের পর প্রজন্ম কানে কানে পৌঁছাতে চাই, এখানে একসময় গণরুম ছিল। প্রজন্মের পর প্রজন্ম কানে কানে পৌঁছাতে চাই, এখানে একসময় গেস্ট রুম ছিল, এখানে একসময় আমাদের বড় ভাইদেরকে পিটানো হইতো। আমরা সবাই কানে কানে পৌঁছাতে চাই, পরীক্ষার আগে ডিস্টার্ব করা হতো, আমরা সবার কাছে পৌঁছাতে চাই। এখানে আপনার ফ্যামিলির ক্রাইসিস, আপনার যে আর্থিক সংকট, সেটাকে কাজে লাগায়া রাষ্ট্রের সম্পদ, সরকারের সম্পদ, জনগণের সম্পদ, পাবলিক এসেটকে পলিটিক্যাল কাজে ইউজ করে আপনার স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হতো। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার সবচেয়ে অগ্রগতির সারথি ছিলেন। ইউনিভার্সিটির শিক্ষকরা এই ফেসিবাদের জন্ম দিয়েছেন, যেগুলো দীর্ঘদিন ধরে চলেছে। এবং আমরা এটাও জানাতে চাই, আপনারা যাদের মিষ্টি আলাপে আপনারা মুগ্ধ হয়ে যান, তারা 5 আগস্টের রাতে দিন ষড়যন্ত্র করেছিল, আমাদের প্রতিরোধের মুখে পারে নাই। আপনারা সতর্ক থাকেন। আমি জানি না 108 দেবে কিনা, হয়তো আমরা আদায় করতে পারবো, আশা করি ইনশাল্লাহ। কিন্তু যে অবস্থা দেখছি, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করেছিল 2 মাসের জন্য, তারা কোর্টকে ইউজ করে বিএনপি এবং ছাত্রদল মিলে সেটা বন্ধ করছে। আজকে কয় মাস হলো তারা ক্ষমতায় আসছে, আজকে এখন জুন চলে, এখন পর্যন্ত শাহজালালের সেই শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকশন কবে হবে কোনো খবর নাই। তো যে বিশ্ববিদ্যালয় ইলেকশন অ্যানাউন্সড, প্রস্তুতি সম্পন্ন, বাজেট পাস, শিক্ষার্থীরা রেডি, সেটা এত মাস আটকাইছেন। আর একটা ডাকসু দেয় কিনা আল্লাহ ভালো জানে। ডাকসু দিক বা না দিক, হোক বা না হোক, অথবা আর যাই হোক না কেন, যে পরিস্থিতি, শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, সেই 90-এর হাওয়া বদলের পরে যে গণরুম গেস্ট ফেরাই নিয়ে আসছে, আপনারা এটা আর ফিরতে দেন না। এই গল্প লিখে লিখে, মুখে মুখে সবার কানে কানে পৌঁছাবেন, সবার হাতে হাতে পৌঁছাবেন। গণরুম গেস্টের রূপরেখা কেমন ছিল, কত ভয়ঙ্কর ছিল, কত শিক্ষার্থীর স্বপ্ন একেবারে অঙ্কুরে নষ্ট হয়ে গেছে, কত শিক্ষার্থী এখান থেকে ড্রপ আউট হয়েছে, কত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে তার জীবন অর্ধেকে শেষ করেছে, কিংবা কত শিক্ষার্থী বড় স্বপ্ন নিয়ে এসে এখান থেকে কোনো রকম একটা মিনিমাম রেজাল্ট নিয়ে একটা ট্রমাটাইজ মেন্টালিটি নিয়ে এখান থেকে বের হয়েছে, তার জীবনে কিছু করতে পারে নাই। এটা সবার কাছে পৌঁছানো দরকার। আমি মুসাদ্দিককে ধন্যবাদ জানাবো, সবাই একটা করতালি দিতে পারে মুসাদ্দিকের জন্য, যে মুসাদ্দিক সাহস করে এই কম্পিটিশন অ্যানাউন্স করেছে এবং একটা বই বের করবে বলেছে। আমি বাকিদেরকে অনুরোধ করবো, সাংবাদিকদেরকে অনুরোধ করবো, আপনারা চাইলে সে গণরুম গেস্টের ভিক্টিমদেরকে নিয়ে এসে তাদের কমেন্টগুলো শুনতে পারেন, সামনে আনতে পারেন। এই চিত্রগুলো আসা দরকার। তবে আমি আতঙ্কিত, আমি আসলে আতঙ্কিত যে কদিন আগে দেখলাম মেডিকেল কলেজে একটা দল গিয়ে, ছাত্রদল গিয়ে দখল করতে যাচ্ছে, আক্রমণ করছে। শেষ পর্যন্ত ডক্টরসদের প্রতিরোধের মুখে তারা মারি খেয়ে বের হয়ে গেল। এর আগে আরেকটা ক্যাম্পাসে দেখলাম, এটা খুব খারাপ জিনিস। ভাই, আপনি রাজনীতি করেন, আপনি আপনার আদর্শ বলেন, তার ভালো লাগলে গ্রহণ করবেন, না করলে গ্রহণ করবে না, এটা আপনি দখল করতে যাবেন কেন? তারা করতে চায়, তো যদি এটা করতে চায় হয়তো করতে চাবে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করবো যে আওয়ামী লীগ ভয়াবহ ফেসিবাদ 15 বছরে তৈরি করার পরও নিশ্চিতে টিকতে পারে নাই। ছাত্রলীগের সকল ফোর্স থাকা সত্ত্বেও পুরো টিম সহ নিয়ে পালাইতে বাধ্য হয়েছে। যদি আপনারা সতর্ক থাকেন, আমাদের চেষ্টা থাকবে কেউ গণরুম গেস্টরুম করলো তারপর এদেরকে পিটাইলাম, এরকম না। আমাদের চেষ্টা থাকবে কেউ এটা কল্পনাও করতে পারবে না। আমাদের চেষ্টা থাকবে কেউ নিজেদের শুরু করতেও পারবে না, শুরু করার আগেই তারা ভয়ে এখান থেকে ছিটকে পড়বে। এই আয়োজন থাকা দরকার। আপনাদের হৃদয়ে সেই সাহস থাকুক। আমাদের পরবর্তী প্রজন্মের অনন্তকাল ধরে যে বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, আমাদের কোনো ছোট ভাই, কোনো বোন কখনোই আর গণরুম গেস্টরুমের ভিকটিম না হোক। আর কারো কান্নার গল্প আমরা শুনতে চাই না। সবাই স্বপ্নের চেয়ে অনেক বড় ব্যক্তি হয়ে উঠুক। এই দেশ আমাদের পরবর্তী প্রজন্ম
নিশ্চয় বিনিময় করবে গর্বের সাথে, অহংকারের সাথে, আত্মপরিচয়ের সাথে, আত্মগ্লানি কিংবা পিছুটান সব ছেড়ে ফেলে দিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।